সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে ইসরায়েলের গোলানি ব্রিগেডের ৩ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। একই ঘটনায় গাজা ডিভিশনের আরও একজন সেনা মাঝারি মাত্রার আঘাত পেয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনীর দাবি, পূর্ব রাফার একটি সুড়ঙ্গ থেকে উঠে আসা প্রতিরোধ যোদ্ধাদের একটি দলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সময় সেনাদের আহত হওয়ার এ ঘটনা ঘটে। এর আগে ইসরায়েলের চ্যানেল 14 রাফা এলাকায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলির খবর জানায়। ইসরায়েলি আর্মি রেডিও এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, সেনাদের হাতে 2 ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন, আর তৃতীয় যোদ্ধা ইসরায়েলের একটি সাজোয়া যান লক্ষ্য করে এক্সপ্লোসিভ ডিভাইস স্থাপন করে আবার সুড়ঙ্গে ফিরে যান। একই সূত্র অনুযায়ী রাফার একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা 3 সদস্যের একটি দল ইসরায়েলি বাহিনীর দিকে একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও নিক্ষেপ করে। আল জাজিরার প্রতিবেদক জানান, রাফার পূর্ব দিকে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার অবতরণ করেছে। তিনি ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লার বরাতে জানান, নিরাপত্তা সূত্রের দাবি, একটি ইসরায়েলি বাহিনী অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হলে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তারা সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি গণমাধ্যম দাবি করে আসছে, রাফা এলাকায় আটকে পড়া সব প্রতিরোধ যোদ্ধাকে নির্মূল করা হয়েছে। তবে পূর্ব রাফায় সংঘর্ষ ও অভিযানের ধারাবাহিকতা সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। এদিকে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে হামাস ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিও বারবার লঙ্ঘন করছে ইসরায়েল। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত 591 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এতে গত রোববার পর্যন্ত প্রায় 357 জন ফিলিস্তিনি নিহত এবং 903 জন আহত হন। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসনে এ পর্যন্ত 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,71,000 মানুষ আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই শিশু ও নারী। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বেরিয়ে যেতে রাফা ক্রসিং খুলে দেওয়ার বিষয়ে ইসরায়েলের দাবি সরাসরি অস্বীকার করেছে মিশর। বুধবার মিশরীয় প্রেসিডেন্সির অধীনস্থ স্টেট ইনফরমেশন সার্ভিস জানিয়েছে, এ নিয়ে ইসরায়েলের সঙ্গে মিশরের কোনো ধরনের চুক্তি হয়নি। সার্ভিসের প্রধান দিয়া রাশওয়ান আল জাজিরাকে বলেন, সংকটের শুরু থেকে মিশরের অবস্থান অপরিবর্তিত। তা হল, ফিলিস্তিনিদের যে কোনো ধরনের বাস্তুচ্যুতি, স্বেচ্ছায় হোক বা জোরপূর্বক, তা মিশর কখনো মেনে নেবে না, কারণ এটি ফিলিস্তিনিদের অধিকার ধ্বংস করার শামিল। পাশাপাশি মিশরের জাতীয় নিরাপত্তার প্রতি যে কোনো ধরনের হুমকিও রেড লাইন হিসেবে বিবেচিত। রাশওয়ান জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা, যা মিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের গ্যারান্টিতে চলছে, তাতে মিশরের অবস্থান পরিবর্তন হয়নি। ট্রাম্প পরিকল্পনার 12তম ধারা অনুযায়ী গাজার কোনো বাসিন্দাকে স্বেচ্ছায় বা জোর করে বাস্তুচ্যুত করা যাবে না এবং কেউ স্বেচ্ছায় গেলেও তার ফিরে আসার অধিকার অক্ষুণ্ণ থাকবে। রাশওয়ান বলেন, মিশর এই নীতি অনুসরণ করছে। তিনি জোর দিয়ে বলেন, রাফা ক্রসিং খুলে ফিলিস্তিনিদের বেরিয়ে যাওয়ার বিষয়ে যে সমন্বয়ের কথা বলা হচ্ছে তা মিথ্যা এবং ভবিষ্যতেও এই ধরনের সমন্বয় হবে না, কারণ গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার যে কোনো চেষ্টা মিশর বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। এর আগে বুধবার ইসরায়েল ঘোষণা দেয়, রাফা ক্রসিং অদূর ভবিষ্যতে গাজা উপত্যকার বাসিন্দাদের মিশরে চলে যাওয়ার জন্য খুলে দেওয়া হবে। ইসরায়েলি সামরিক সংস্থা সিউগ্যাট জানায়, এই প্রক্রিয়া মিশরের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের নিরাপত্তা অনুমোদন ও ইউরোপীয় ইউনিয়ন মিশনের তত্ত্বাবধানে চালানো হবে, যেমনটি 2025 সালের জানুয়ারিতে কার্যকর ছিল। সিউগ্যাট দাবি করে, এই সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তি ও রাজনৈতিক নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারাবন্দী ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুতির মুক্তি দাবি করে তার আইনি অধিকার বঞ্চনার নিন্দা জানিয়েছেন 200 জনেরও বেশি বিশ্ববরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যাদের মধ্যে লেখক, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী এবং ক্রীড়া তারকা রয়েছেন। এক খোলা চিঠিতে তারা লিখেছেন, মারওয়ান বারগুতির অব্যাহত কারাবাস, তার প্রতি সহিংস আচরণ এবং আইনি অধিকার বঞ্চনা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। তাকে মুক্ত করতে সক্রিয় ভূমিকা নিতে জাতিসংঘ ও সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এসব ব্যক্তিত্ব। এই খোলা চিঠি যারা লিখেছেন তাদের মধ্যে রয়েছেন লেখক মার্গারেট অ্যাটউড এবং ফিলিপ পলোমেন, অভিনেত্রী টিলডা সুইন্টন, অভিনেতা মার্ক রাফালো, গায়ক পল সাইমন এবং অ্যানি লেনক্স এবং সাবেক ফুটবলার গ্যারি লিনেকার।
ফিলিস্তিনি ম্যান্ডেলা নামে পরিচিত ৬৬ বছর বয়সী বারগুতি ফাতা আন্দোলনের শীর্ষ নেতা। ২০০২ সাল থেকে তিনি ইসরায়েলি কারাগারে ৫টি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন। দ্বিতীয় ইন্তিফাদার সময়ের অভিযোগের ভিত্তিতে তাকে এই দণ্ড দেওয়া হয়। ফ্রি মারওয়ান বারগুতি ক্যাম্পেইনের তথ্য অনুযায়ী তিনি ২ দশকেরও বেশি সময় ধরে অন্যায়ভাবে বন্দী এবং এমন এক আদালত থেকে দণ্ডপ্রাপ্ত যাকে তিনি বৈধ বলে স্বীকার করেন না। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়, বারগুতির মুক্তির দাবিতে আন্তর্জাতিক ক্যাম্পেইন এরই মধ্যে গতি পেয়েছে। গত সপ্তাহান্তে বিশ্বের বিভিন্ন দেশে একই সময়ে তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সর্বশেষ যুদ্ধবিরতির সময় বন্দি বিনিময় আলোচনায় বিভিন্ন পক্ষ তার মুক্তি দাবি করলেও ইসরায়েল তাতে রাজি হয়নি। বন্দি অধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী ইসরায়েলের কারাগারে বারগুতি প্রহরীদের হামলার শিকার হন এবং তার একাধিক পাঁজরের হাড় ভেঙে গেছে। গত আগস্টে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামান বেন গাভির বারগুতির সেইলে ঢুকে তাকে হুমকি দেন। তার পরিবার জানায়, এতে বারগুতির জীবন নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ইসরায়েলি চ্যানেল 7 প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হুমকির সময় বারগুতি অত্যন্ত দুর্বল এবং ক্ষীণকায় ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে। 10 অক্টোবর এই যুদ্ধবিরতি শুরু হলেও প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। সর্বশেষ বুধবার সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত 5 জনকে হত্যা করেছে দখলদাররা। ইসরায়েলের দাবি, তাদের সেনাদের উপর হামলা চালানোর পর হামাসের সদস্যদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাদের ওপর কথিত হামলার বিষয়ে ট্রাম্প বলেন, আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন। সম্ভবত কিছু মানুষ মারা গেছেন, কিন্তু যুদ্ধবিরতি ভালো চলছে। মধ্যপ্রাচ্যে শান্তি চলছে, কিন্তু সাধারণ মানুষ এটি বোঝে না। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও এগিয়ে চলেছে। এটি শিগগিরই কার্যকর হবে। আনুষ্ঠানিকভাবে হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু মেকানিজম ঠিক করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার সরকারের নিয়ন্ত্রণ নেবে একটি টেকনোক্রেট সরকার। তাছাড়া হামাসের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব নেবে আন্তর্জাতিক বাহিনী। বাইরের শাসনের মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করা কিংবা শৃঙ্খলা রক্ষার নামে ইসরায়েলকে সহযোগিতার এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছে হামাস। লেবানন ও ইসরায়েলের সীমান্ত শহর নাকৌরায় অনুষ্ঠিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠকে দুই দেশের বেসামরিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 4 দশকেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে এটি প্রথম সরাসরি আলোচনা। বুধবার লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম জানান, নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আরও বিস্তৃত আলোচনায় যেতে প্রস্তুত আছে বৈরুত। তবে এটি কোনো শান্তি আলোচনা ছিল না। তার মতে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি শান্তি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। নাওয়াফ জানান, লেবাননের দিক থেকে এই আলোচনার লক্ষ্য হল শত্রুতার অবসান, লেবাননের বন্দীদের মুক্তি নিশ্চিত করা ও দেশটির ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার। প্রধানমন্ত্রী বলেছেন, লেবানন 2002 সালের আরব শান্তি উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ, যেখানে 1967 সালে দখল করা ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের কথা বলা আছে। ইসরায়েলের সঙ্গে আলাদা কোনো শান্তি চুক্তি করার ইচ্ছা লেবাননের নেই বলেও উল্লেখ করেন তিনি। নাওয়াফ মনে করেন, বেসামরিক দূতের আলোচনায় অংশগ্রহণের বিষয়টি উত্তেজনা প্রশমনে সহায়ক হতে পারে। কমিটি প্রায় 3 ঘণ্টা লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমান্ত রেখা সংলগ্ন এলাকায় বৈঠকটি করে। বৈঠক শেষে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে আলোচনায় বেসামরিক প্রতিনিধিদের সংযুক্ত হওয়াকে টেকসই বেসামরিক ও সামরিক সংলাপ প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে অস্থির থাকা এই সীমান্তে শান্তি প্রতিষ্ঠার আশা করছে কমিটি। 2024 সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধবিরতির তদারকির পাশাপাশি কমিটির কাজের পরিধি আরও বিস্তৃত করার জন্য যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে দুই পক্ষকে আহ্বান জানিয়ে আসছে। গত মাসে লেবাননের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলাকে কেন্দ্র করে যখন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, তখন এই বৈঠক অনুষ্ঠিত হলো। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।